এসএসসি ইংলিশে এ প্লাস পেতে হলে তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারের পয়েমকে অনেক বেশি অগ্রাধিকার দিতে হবে, কারণ এইখানে তোমার 10 মার্কস। আরও মজার ব্যাপার হলো এই পয়েমগুলো তোমার বই থেকে আসবে। তোমার বইতে অনেক অনেক পয়েম না, কিন্তু অল্প কিছু পয়েম আছে। সেই পয়েমগুলো যদি তুমি বুঝে বুঝে পড়ো, এরপরে প্রশ্নগুলো সলভ করো, আর কোনো টেনশন নেই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই পয়েমটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে 10 আউট অফ 10 পাবে, এবং এইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের ফ্রিতে পিডিএফ দেওয়া হবে। কোনো টেনশন নেই, জাস্ট ক্লাসটা করো, মনোযোগ দিয়ে করো। আমি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের যে পয়েম সেটা হলো ওহ মে ওহ লাইফ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটি খুব সুন্দরভাবে পড়বো ইনশাল্লাহ। সো সবাইকে শুরুতেই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। দেখো, এই কবিতাটি ওহ মে ওহ লাইফ এটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। খেয়াল করে দেখো, ওয়াল্ট হুইটম্যান তিনি এই কবিতাটি যে লিখেছেন, আমরা কবিতার নাম দেখে বুঝতে পারছি এটার মধ্যে খুবই একটা আবেগ, আর্তনাদ জড়িত আছে। খেয়াল করে দেখো, ওহ মে ওহ লাইফ, ওহ আমি, আমার জীবন। এই যে দেখো, আর্তনাদ চলে আসছে। সো আমরা দেখতেই পাচ্ছি এই যে হুইটম্যান লিখেছেন কবিতাটি, তার এই কবিতার পংক্তিগুলোতে অবশ্যই অবশ্যই আর্তনাদ রয়েছে। এইখানে অনেক প্রশ্ন রয়েছে, সেগুলোই আমরা আজকে আলোচনা করব। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে ওহ মি ও লাইফ। এখানে ইন্টারজেকশন আমরা দেখতে পাচ্ছি। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ প্রকাশ করবে, তাই না? সো এখানে ওহ মে, ওহ আমি, ওহ লাইফ, ওহ আমার জীবন। ঠিক আছে, এটা বুঝিয়েছে। এরপর বলেছে অফ দ্য কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স মানে হচ্ছে কি প্রশ্নগুলো, প্রশ্নগুলো অফ দিস রিকারিং। এই যে প্রশ্নগুলো রিকারিং, রিকারিং মানে হচ্ছে বারবার ফিরে আসে। ঠিক আছে, বারবার আসা, বারবার আসা অথবা পুনরাবৃত্তি ঘটা। খেয়াল করে দেখো, পুনরাবৃত্তি ঘটা। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম লাইনটা কি বুঝিয়েছে? ওহ মে, ওহ লাইফ, ওহ আমি, ও আমার জীবন। অফ দিস কোয়েশ্চেন্স, অফ দিস রিকারিং, এই যে কোয়েশ্চেনগুলো, এই প্রশ্নগুলো বারবার আসছে, বারবার আমার মাঝে, আমার কাছে আসছে। এটা একটা আর্তনাদ, আমার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, আমার মাঝে প্রশ্ন আসছে। কি প্রশ্ন? দেখো, অফ দ্য ইনলেস ট্রেন্স অফ দিস ফেথলেস। অফ দ্য ইনলেস, ইনলেস মানে হচ্ছে অসীম, অনন্ত, অসীম অথবা অনন্ত, যার কোনো শেষ নেই। ইন্ড মানে শেষ, লেস মানে কি না, শেষ নাই যার, ইনলেস যে অসীম। ট্রেনস মানে হচ্ছে, আমরা সাধারণত জানি ট্রেন মানে হচ্ছে রেলগাড়ি, বাট এখানে রেলগাড়ি বোঝায় না, এটা সারি বোঝায় বা ধারাবাহিক বোঝায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা কেন সারি বলবো? কারণ হলো এখানে কোনো রেলগাড়িকে ইঞ্জিন চালিত কিছু বোঝাচ্ছে না। সো এই যে রেলগাড়িতে কিন্তু সারি সারি আছে, তাই না? সো এখানে খেয়াল করে দেখো, ট্রেনস মানে হচ্ছে সারি। তাহলে অফ দ্য এন্ডলেস ট্রেনস অফ ফেথলেস। ফেথলেস মানে হচ্ছে অবিশ্বাসী, অবিশ্বাসী। সো ফেথ মানে হচ্ছে বিশ্বাস, আর ফেথলেস মানে হচ্ছে অবিশ্বাসী। তাহলে খেয়াল করে দেখো, অফ দ্য ইনলেস ট্রেন্স অফ ফেথলেস, তার মানে হচ্ছে অনন্ত অথবা অসীম সারি। কাদের সারি? অবিশ্বাসীদের সারি, অবিশ্বাসীদের সারি। এরপর বলেছে অফ সিটিজ ফিল্ড উইথ। এখানে ফিল্ড বানানটা দেখে অনেকে কনফিউজড হতে পারো, যে ফিল এরপরে অ্যাপোস্ট্রফি এরপরে ডি, এটা কেমন হইলো? খেয়াল করে দেখো, ফিল্ড উইথ। এই যে কবিতাটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান অনেক আগে। ওয়াল্ট হুইটম্যান যখন লিখেছেন তখন আমাদের দাদার জন্ম হয়েছে কিনা জানি না। সো এখানে খেয়াল করে দেখো, এই যে উনি যে কবিতাটি লিখতেন ওই সময় এরকম ইডি, মানে ইডি থাকলে অ্যাপোস্ট্রফি তারপরে ডি দেওয়া হইতো। যেমন এখানে দেখো রিনিউড, এখানে কিন্তু ইডি অ্যাপোস্ট্রফি আছে। সো এখানে কিন্তু ই দেয় নাই। সো আগের ব্যবহারে এখানে ফিল্ড, ফিল্ড উইথ এর অর্থ হচ্ছে পরিপূর্ণ। ফিল্ড উইথ একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে কি পরিপূর্ণ। ঠিক আছে, যে অর্থগুলো তুমি জানো না, যে অর্থগুলো তোমার কাছে নতুন মনে হবে, একটু লিখে নিও। হ্যাঁ, ফিল্ড উইথ হচ্ছে পরিপূর্ণ। উইথ দ্য ফুলিশ, ফুলিশ হচ্ছে বোকা, ফুলিশ হচ্ছে কি বোকা। তার মানে খেয়াল করে দেখো, দ্বিতীয় লাইনে ইনি কি বুঝিয়েছেন? প্রথম লাইনে আমরা দেখলাম বিভ্রান্তি, অনেক আর্তনাদ করছেন তিনি, অনেক কিছু মানে হতাশা প্রকাশ করছেন। ঠিক আছে, এই জীবনের মানে কি, মানুষ কি, এটা নিয়ে তিনি প্রশ্ন করছেন। ঠিক আছে, দ্বিতীয় লাইনে তিনি বলেছেন এই কথাটা, যে তার কাছে মনে হচ্ছে যে অফ দ্য এন্ডলেস ট্রেনস অফ ফেথলেস, মানে খালি অবিশ্বাসী লোক। ঠিক আছে, যে অসীম, খালি সারিবদ্ধ অবিশ্বাসী মানুষ। এরপরে বলেছে অফ সিটিজ, শহর, ফিল্ড উইথ দ্য ফুলিশ, যে বোকার শহর। এই যে দেখো, দ্য সিটিজ, শহরগুলো কি ফিল্ড উইথ পরিপূর্ণ, শহরগুলো পরিপূর্ণ। কিসের সাথে পরিপূর্ণ? দ্য ফুলিশ, উইথ দ্য ফুলিশ। মানে ফুলিশ বলতে আবার বাংলাদেশি পুলিশ না,
ঠিক আছে, ফুলিশ মানে হচ্ছে বোকা। তার মানে তিনি দেখতেছেন সারি সারি অবিশ্বাসী এবং সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, মানে বোকাদের শহর। তার মানে তিনি অবিশ্বাসী দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে বোকাদের শহর দেখতে পাচ্ছেন। তার মানে প্রথম দুই লাইনে আমরা যে জিনিসটা খেয়াল করছি, তিনি যেটা বুঝিয়েছেন যে অবিশ্বাসীদের অন্তহীন সারি আছে, চারপাশে শুধু মূর্খ মানুষ বা মূর্খের শহর আছে। তিনি এই দুইটা জিনিস তুলে ধরেছেন। প্রথমে তিনি প্রশ্ন করেছেন, বিভ্রান্তি গেছেন, কেন জীবন, কেন জীবন, চারদিকে শুধু মানে অবিশ্বাসী মানুষ, আবার চারদিকে শুধু বোকা মানুষ। এরপরে তিনি বলেছেন অফ মাইসেলফ ফর এভার, মাইসেলফ মানে আমাকে, নিজে নিজেকে বলছেন। ফর এভার মানে হচ্ছে চিরকাল, চিরকাল। রিপ্রোসিং, দেখো রিপ্রোস মানে তিরস্কার করা বা দোষারোপ করা, ঠিক আছে। রিপ্রোসিং মানে হচ্ছে কি দোষারোপ করা, না অর্থ জানলে লিখে ফেলো, ঠিক আছে। দোষারোপ, খেয়াল করে, দোষারোপ করা। সো এখানে বলেছে রিপ্রোসিং মাইসেলফ, তিনি এখন বলতেছেন যে এতক্ষণ বলছেন চারদিকে আমার আশেপাশে খালি অবিশ্বাসী মানুষ দেখি, আমার চারপাশে শুধু আমি কাকে দেখি, বোকাদের দেখি। এরপর তৃতীয় লাইনে তিনি এসে বলছেন অফ মাইসেলফ, আমিও, এখানে মাইসেলফ দ্বারা আমিও বুঝায়, ফর এভার চিরকাল, রিপ্রোসিং মাইসেলফ, নিজেকে দোষারোপ করি, আমিও আমাকে দোষারোপ করি। কি দোষারোপ করি? যে আমিও অবিশ্বাসীদের দলে, আমি হচ্ছে কি বোকাদের দলে। এই যে কমা এখানে ব্র্যাকেট দিয়ে বলা আছে, ফর হু মোর ফুলিশ দেন আই, যে আমার চেয়ে কে বোকা আছে। কি বলেছে? এতক্ষণ তো তিনি বোকাদের কথা বলেছেন, অবিশ্বাসীদের কথা বলেছেন। তিনি বলেছেন যে আমার চেয়ে কে, মানে আমার চেয়ে বেশি কে বোকা আছে। খেয়াল করে দেখো, ফর হু মোর ফুলিশ দেন আই, যে কে আছে আমার চেয়ে বোকা। এরপর বলছে অ্যান্ড হু মোর ফেথলেস, যে আমার চেয়ে অবিশ্বাসী কে আছে, আমার চেয়ে অবিশ্বাসী কে আছে। তার মানে দেখো তৃতীয় লাইনে কিন্তু তিনি সারেন্ডার করে ফেলছেন যে তিনি নিজেও এই অবিশ্বাসী বা বোকাদের দলে, তিনি অবিশ্বাসী এবং মূর্খের দলে বা বোকাদের দলে। তার মানে হচ্ছে এখন তিনি বললেন যে আমি নিজেকে চিরকাল দোষারোপ করি, যে এই যে অফ মাইসেলফ ফর এভার রিপ্রোসিং মাইসেলফ, যে আমি চিরকাল আমাকে দোষারোপ করি যে আমার চেয়ে বোকা বেশি কে আছে, আমার চেয়ে ফেথলেস বা অবিশ্বাসী কে আছে। এরপর দেখো অফ আইস, চোখগুলো, দ্যাট ভেনলি মানে হচ্ছে নিষ্ফল ভাবে বা ব্যর্থ ভাবে, নিষ্ফল ভাবে বা ব্যর্থ ভাবে, যেটাই বলি আমরা, ঠিক আছে, ব্যর্থ ভাবে। ক্রেভ মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা। আমরা বলি ইস আমার আজকে চানাচুর খাইতে ক্রেভিংস উঠছে, ক্রেভ মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা। তার মানে দেখো বেইনলি মানে হচ্ছে ব্যর্থভাবে, ক্রেভ মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা। কি আকাঙ্ক্ষা করা? দ্য লাইট, আলো। এখানে আলো বলতে কাকে বুঝিয়ে জানো? সত্য বা জ্ঞান বা ভালো কিছু, বিচার, বুদ্ধি, এগুলো বুঝাচ্ছে। বলছে অফ আইজ, ওই চোখগুলো, দ্যাট বেইনলি ক্রেভ, দেখো যেগুলা নিষ্ফলভাবে ব্যর্থভাবে ক্রেভ, আকাঙ্ক্ষা করছে, চেয়ে থাকছে কিসের জন্য? আলোর জন্য। তার মানে উনি বলছেন এই যে চোখগুলো ভেইনলি ক্রেভ, যে চোখগুলো নিষ্ফলভাবে ব্যর্থভাবে খুঁজতেছে, আকাঙ্ক্ষা করছে লাইট বলতে এখানে আলো বুঝাচ্ছে, আলো বলতে সত্য বা জ্ঞান এরকম কিছু বুঝাচ্ছে বা কল্যাণ। এবার দেখো অফ দ্য অবজেক্টস অবজেক্টস মানে হচ্ছে কি? বস্তু। মানে ছোট। এই যে তুচ্ছ বস্তুগুলোর, মানে এই চোখগুলো কামনা করে, কিসের কামনা করে? এরা কামনা করে আলোর, এরা কামনা করে হচ্ছে তুচ্ছ বস্তুর, ঠিক আছে। অবজেক্টস মানে হচ্ছে কি? তুচ্ছ বস্তু, ছোটখাটো বা নিম্নমানের বস্তু। এরপর বলেছে অব দ্য স্ট্রাগল, সংগ্রামের কামনা করে। এভার রিনিউড মানে কি? নতুনভাবে ফিরে আসা। দেখবে না আমাদের বর্তমানে বাংলাদেশে একটা নতুন আছে, নতুনভাবে ফিরে এলো কারা, নতুন রূপে কারা ফিরে এলো। সো এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে অব দ্য আইস, চোখগুলো কামনা করে, ব্যর্থভাবে কামনা করে আলোর, এটা কামনা করে তুচ্ছ জিনিসের, ঠিক আছে। অব দ্য স্ট্রাগল, সংগ্রামের কামনা করে। এভার রিনিউড, যেটা বারবার কি? নতুন রূপে ফিরে আসে, নতুন রূপে কি? ফিরে আসে। এর বলছে অব দ্য পুর রেজাল্টস অফ অল, পুর রেজাল্ট বলতে এখানে গরিব, আমরা বলি না গরিব মানে হচ্ছে আসলে গরিব বলতে এখানে কোনো শ্রেণীকে বুঝাচ্ছে না, কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে নিম্নমানের ফলাফল। আমরা বলি না, ধরো তুমি 100-তে 40 পাইলে, আমরা বলি গরিব রেজাল্ট করছে, নিম্নমানের ফলাফল করছে। সো এটা বলেছে অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল, তার মানে হচ্ছে এইখানে বুঝাচ্ছে নিম্নমানের ফলাফল। তারপরে বলেছে অফ অল প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। খেয়াল করে দেখো, আচ্ছা অনেক লিখে হয়েছে তো আমি একটু মুছে ফেলি, হ্যাঁ। সো দেখো এখানে বলছে অফ দ্য পুর রেজাল্টস অফ অল, মানে সবকিছুর নিম্ন একটা ফলাফল বা নিম্নমানের ফলাফল। অফ দ্য প্লডিং মানে হচ্ছে কি? ধীরগতি সম্পন্ন বা ক্লান্তিকর অথবা ক্লান্তিকর। সো এটা কি বলেছে? যে অফ দ্য প্লডিং, ক্লান্তিকর, সর্ডিড মানে হচ্ছে নোংরা,
ক্রাউডস মানে হচ্ছে ভিড়, এখানে ভিড় বলতে জনগণ বুঝাচ্ছে আর কি, মানে আশেপাশে মানুষকে বুঝিয়েছে ভিড়, আই সি অ্যারাউন্ড মি। তাহলে ইনি এটা বলেছে যে সব আশেপাশে আমি দেখলাম নিম্নমানের রেজাল্ট, নিম্নমানের ফলাফল আমি দেখতে পাচ্ছি। দ্য প্লডিং, প্লডিং মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন বা ক্লান্তিকর, আমি দেখতে পাচ্ছি শর্ডিড, শর্ডিড মানে হচ্ছে নোংরা, ক্রাউডস মানে হচ্ছে যে মানুষ, ভিড়, ঠিক আছে। আই সি আমি দেখি অ্যারাউন্ড মি, তো তার মানে ইনি যে জিনিসটা বুঝিয়েছেন যে তিনি যা দেখছেন এই যে ফলাফলগুলো এগুলো নিম্নমানের হচ্ছে, তুচ্ছ হচ্ছে, ঠিক আছে। এবং তিনি দেখলেন যে আশেপাশে হচ্ছে সব ক্লান্তিকর এবং নোংরা আশেপাশের পরিবেশ অথবা নোংরা মানুষজনকে বুঝিয়েছে বা পরিবেশকে বুঝিয়েছে আই সি অ্যারাউন্ড মি, যেটা আমি দেখি। তার মানে এখানে যে জিনিসটা বুঝিয়েছে মানুষের যে সব চেষ্টার ফলাফল, এই ফলাফলগুলো অনেক ভালো হয় না, ঠিক আছে, অনেক ভালো হচ্ছে না, নিম্নমানের, এবং আশেপাশের মানুষ খুব ক্লান্তিকর এবং বোরিং যেটাকে আমরা বলি, এবং নোংরা এবং আশাহীন জীবন নিয়ে তারা মানে আবদ্ধ, আশাহীন জীবনে তারা কি আবদ্ধ, এই জিনিসটা কবি বুঝাতে চেয়েছেন। তার মানে দেখো এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো যে তিনি এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন মানুষের যে ফলাফলটা এটা আসলে হতাশাজনক বা নিম্নমানের, এবং মানুষের যে ক্লান্ত মানে চারপাশে যে মানুষগুলো দেখছি বা চারপাশে যে পরিবেশ দেখছি সেটা হচ্ছে ক্লান্ত, শ্রান্ত অথবা নোংরা, যা দেখতেছি সব হচ্ছে হতাশাজনক। তিনি হতাশা খুব এখানে ফুটিয়ে তুলছেন। এরপর দেখো অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স, এমটি মানে হচ্ছে কি খালি, ঠিক আছে, খালি, আর ইউজলেস মানে হচ্ছে কি অব্যবহৃত, ইউজলেস অব্যবহৃত, এবং যে যার কোনো মূল্য নাই, মূল্যহীন। এখানে অব্যবহৃত বলতে আমরা যদি আরো সহজে বলি সেটা হচ্ছে কি মূল্যহীন। ইয়ার্স হচ্ছে বছর, এখানে কি বুঝিয়েছে জানো, ইউজলেস ইয়ার্স দ্বারা তিনি বুঝিয়েছেন যে মূল্যহীন বছর বা মূল্যহীন সময়গুলো। তো এই মূল্যহীন সময়গুলোর তিনি বলেছেন অফ দ্য রেস্ট, মানে বাকি যে সময়গুলো আছে এই সময়গুলো হচ্ছে কি মূল্যহীন। উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড, এই যে ইন্টারওয়াইন্ড হচ্ছে মিশে যাওয়া, মিশে যাওয়া বা মিশ্রিত, মিশ্রিত, মিশে যাওয়া বা মিশ্রিত। খেয়াল করে দেখো এটা দ্বারা কবি কি বুঝিয়েছে, এই লাইনটায় বলেছে অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট। তার মানে ইনি যেটা বুঝিয়েছেন যে পৃথিবীর যে মানুষজন আছে এদের যে খালি, শূন্য, এখানে এমটি বলতে খালি বলতে পারো, শূন্য বলতে পারো, শূন্য এবং হচ্ছে মূল্যহীন যে বছরগুলোর যে ধারাবাহিকতা, এই যে অফ দ্য রেস্ট মানে কি একের পর এক ধারাবাহিকতা, সে এই যে তাদের যে মূল্যহীন এবং তাদের যে শূন্য যে ধারাবাহিকতা বা শূন্য যে সময় বা সময়গুলো যে নিরর্থকভাবে তারা ব্যবহার করেছে, বা এই জিনিসগুলোর মধ্যে আমি মিশে আছি, উইথ দ্য রেস্ট মি, আমিও সেটাতে মিশে আছি, যে ইন্টারওয়াইন্ড মানে হচ্ছে কি আমিও সেটাতে মিশে আছি। উনি বলতে চেয়েছেন যে কবি নিজেও বলছেন যে তার নিজের জীবনও বাকিদের সঙ্গে জড়িয়ে গেছে, বাকিদের যেরকম হচ্ছে শূন্য এবং বাকিদের যেরকম হচ্ছে মূল্যহীন বছরগুলো কাটছে, সময়গুলো কেটেছে, কবি এখানে নিজেরটাও কি একসাথে করেছেন। দেখো এর আগে তিনি ওই যে ফেইথলেস, অবিশ্বাসীদের দলে, বোকাদের দলে নিজেকে যেহেতু জাহির করেছেন, তার মানে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো তিনি কি নিজেকেও রাখবেন। এরপরে খেয়াল করে দেখো দ্য কোয়েশ্চেন, এখন আসো প্রশ্নটা কি, খেয়াল করে দেখো দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড, ও আমি খুবই দুঃখজনক, রিকারিং, রিকারিং মানে কি বারবার ফিরে আসে, হ্যাঁ বারবার ফিরে আসে। হোয়াট গুড অ্যামিড দিস, অ্যামিড মানে হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে, এর মানে হচ্ছে মধ্যে, যে এগুলোর মধ্যে কি ভালো আছে। এই যে এতক্ষণ তিনি হতাশার কথা বললেন, তিনি হচ্ছে বোকাদের কথা বললেন, অবিশ্বাসীর কথা বলবেন, বিভ্রান্তির কথা বললেন, ঠিক আছে, ইউজলেস ইয়ার্সের কথা বললেন, ক্লান্ত, নোংরা, ভিড়, এগুলো বললেন। এখন তিনি শেষে এসে বললেন দ্য কোয়েশ্চেন, প্রশ্নটি, ওহ মি, ও আমি সো স্যাড, খুবই খুবই দুঃখজনক, রিকারিং বারবার ফিরে আসে। কি হোয়াট গুড অ্যামিড দিস, হোয়াট গুড কোনটা ভালো, অ্যামিড দিস এর মধ্যে কোনটা ভালো। তার মানে এখানে শেষ দিকে এসে তিনি একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা কি, ওহ মি সো স্যাড, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, রিকারিং বারবার ফিরে আসে। কি ফিরে আসে, প্রশ্নটা ফিরে আসে, হোয়াট গুড অ্যামিড দিস, এদের মধ্যে বা এর মধ্যে ভালো কি আছে বা ভালো কি, ওহ মি, ও লাইফ, ওরে জীবন, ওরে আমি, প্রশ্নের উত্তরটা দাও, ঠিক আছে। যাই হোক এখানে অ্যান্সারটা দেওয়া হয়েছে যে দ্যাট ইউ আর হিয়ার, যে তুমি এখানে আছো, তুমি এখানে আছো, দ্যাট ইউ আর হিয়ার মানে তুমি এখানে আছো, দ্যাট লাইফ এক্সিস্ট, লাইফ তুমি এখনো আছো, তোমার জীবন এখনো বিদ্যমান, এক্সিস্ট মানে কি বিদ্যমান, তোমার তুমি এখনো বেঁচে আছো, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান আইডেন্টিটি, তোমার একটা পরিচয় আছে, তোমার একটা পরিচয় আছে। তার মানে এখানে কবি বুঝিয়েছেন যে দ্যাট ইউ আর হিয়ার, তুমি এখানে আছো, দ্যাট লাইফ এক্সিস্ট, তুমি বেঁচে আছো বা তোমার জীবন বিদ্যমান আছে, অ্যান্ড আইডেন্টিটি, তোমার পরিচয় আছে। এটাই তো অনেক কিছু, তাই না। সেখানে বলছে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন,
এটাই হচ্ছে শক্তিশালী খেলা, এটা চলছে, এই যে তোমার জীবন চলছে, এটাই সবচেয়ে বড় আইডেন্টিটি, এটাই সবচেয়ে বড় বিদ্যমান থাকা অবস্থা বোঝায়। এরপর হচ্ছে অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। খেয়াল করে দেখো, এই যে জীবনটা অবিরাম চলছে, অনবরত চলছে, এবং ইউ মে কন্ট্রিবিউট, তুমি অবদান রাখছো এই ভার্স, নতুন নতুন পংক্তি যুক্ত করতে, তুমি নতুন নতুন দিন পাচ্ছ, নতুন নতুন স্মৃতি, নতুন নতুন কাজ করছো, এই বিষয়গুলো কবি এখানে বুঝিয়েছেন। তার মানে শেষের দিকে যখন কবি প্রশ্ন করেছেন হোয়াট কুড অ্যামিট দিস, যে এগুলোর মধ্যে আসলে কি আছে ভালো, এর উত্তরটা হলো বিভ্রান্তি, যত হতাশা, সব কিছুর উত্তরে বলা হয়েছে দ্যাট ইউ আর হিয়ার। দেখো, হাজারো দুঃখ বেদনা দুর্দশায়ও আমরা কিন্তু একটা জিনিস বললি যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এটাই সবচেয়ে বড় বিষয়, তাই না? সো এই জিনিসটাই কবি শেষ দিকে এসে তিনি স্বীকার করেছেন, দ্যাট ইউ আর হিয়ার, তুমি এখানে আছো, দ্যাট ইউ লাইফ এক্সিস্ট, অথবা দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, তুমি বেঁচে আছো, তোমার পরিচয় আছে, দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এই যে এখানে পাওয়ারফুল শক্তিশালী, প্লে বলতে এখানে খেলা বা নাটক, এই যে তোমার নাটক, গোজ অন মানে কি অবিরাম চলছে, তোমার নাটক অবিরাম চলছে, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এবং এই নাটকে তুমি একটা একটা পংক্তি যুক্ত করেছো, এর চেয়ে আর বেশি কি চাই, তাই না? তো শেষের দিকে তিনি আশার বাণী এবং উত্তরটা খুবই, দেখো আমাদের জীবনে অনেক কিছু ঘটে, তারপরে আমরা কেন মানে জীবন নিয়ে অনেক বেশি সন্তুষ্ট, যে হ্যাঁ তারপর বেঁচে আছি, তারপর খেয়ে পরে আমরা সুন্দরভাবে জীবন কাটাচ্ছি, এটাই তো অনেক কিছু, তাই না? সো কবিতা এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। তো এখান থেকে আসলে প্রশ্ন কিভাবে আসে, সো সেই প্রশ্নগুলো আমরা দেখব, আমরা একটু চেষ্টা করব। দেখো প্রশ্ন আসছে, হোয়াট রিকারিং কোয়েশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন ইন দ্য পোয়েম ও মে ও লাইফ। এই যে ও মি ও লাইফ, এই যে বারবার জীবনকে প্রশ্ন করা হচ্ছে যে এইটা আসলে কেন হচ্ছে। সো এইখানে আসলে জীবনের যে অর্থ বা উদ্দেশ্য নিয়ে তিনি প্রশ্ন তোলেন, যে মানুষ যে মূর্খতা, মানুষের মধ্যে যে অবিশ্বাস, মানুষ যে হতাশায় থাকে, এগুলো যে পুনরাবৃত্তি ঘটছে, এই বিষয়গুলো নিয়ে কবি বারবার প্রশ্ন তুলছেন, এই বিষয়টা তিনি বলেছেন। সো আমি এখানে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, এই পিডিএফ পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে, যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি এখান থেকে তোমাদের কমন পড়বে, আদারওয়াইজ বাইরে থেকে তোমার কিছু পড়তে হবে এরকম চিন্তা করা লাগবে না, ঠিক আছে? এরপর দেখো যে হোয়াই ডাজ দ্য পোয়েট রিপ্রোচ হিমসেলফ ইন দ্য পোয়েম, যে তিনি কেন নিজেকে দোষারোপ করেছেন, কবি এখানে কেন নিজেকে দোষারোপ করেছেন। যে দোষারোপ বলতে কিন্তু আমরা দেখেছি যে তিনি নিজেও বোকাদের কাতারে নিয়ে গেছেন নিজেকে, আবার হচ্ছে নিজেকে অবশ্যই দেখলাম যে যে ফেইথলেস অবিশ্বাসীদের কাতারে নিয়ে গেছেন। সো এই বিষয়টা এখানে বলা আছে যে তিনি নিজেকে দোষারোপ করেন যে মূর্খ অবিশ্বাসী, কারণ হচ্ছে জীবন দুর্বলতা ব্যর্থতায় পূর্ণ, এখানে আত্মজ্ঞান ও আত্মশক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে। সো এই বিষয়গুলো নিয়ে তোমরা এই যে ভাইয়া যেভাবে লিখেছি সেভাবে হচ্ছে তোমরা সুন্দরভাবে আনসার করবে। সো প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি এভাবে উত্তর দিয়েছি। যেমন এখানে খেয়াল করে দেখো, হোয়াট ফেথ ডাজ দ্য পোয়েট মেনশন ইন দ্য পোয়েম ও মি ও লাইফ, এখানে কোন ফেথের কথা বলা হয়েছে। তো এখানে শেষের দিকে এসে তিনি একটা ফেথ পেয়েছেন যে আমরা বেঁচে আছি, আমাদের জীবন আছে, আমাদের একটা পরিচয় আছে, আমরা অবিরাম নাটকের একটা অংশ, আমরা পংক্তি বা নাটকের কন্ট্রিবিউট করে থাকি, এই বিষয়গুলো দেখো। যেমন তিনি মনে করেন জীবন আছে এবং প্রত্যেক মানুষের জীবনের নাটকে একটি স্বতন্ত্র ভূমিকা আছে, এই উপলব্ধি তাকে আশা ও জীবনের প্রতি আস্থা ফিরিয়ে দেয়। ওই যে লাস্টে কোয়েশ্চেন করে এবং উত্তরটা পায়। হ্যাঁ, এরপর দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ফাইন্ড কনসোলেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম। তো একই জিনিস, যে তিনি শেষের দিকে কি তিনি নিজেকে আসলে কিভাবে বুঝাতে পেরেছেন, ঠিক আছে, তিনি কিভাবে সমবেদনা পেয়েছেন নিজেকে নিয়ে, হ্যাঁ, তো সান্ত্বনা পেয়েছেন। দেখো যে কবি সান্ত্বনা পান যখন তিনি বুঝতে পারেন বেঁচে থাকায় নিজের এক মহান অর্থ বহন করে, তিনি উপলব্ধি করেন যে জীবন এক চলমান নাটক যেখানে তিনি তার নিজস্ব অংশ যোগ করতে পারেন, এই চিন্তায় তাকে নতুন আশা দেয় এবং অর্থ দেয়। সো এখানে দেখো আমরা শেষের দিকে এসে ভালো একটা ইনিং পেলাম। সো এখানে যদি আমরা বলি দ্য পাওয়ারফুল প্লে, আমি বলেছিলাম পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী, প্লে মানে নাটক, খেলা বা নাটক। সো এই যে নাটকটা আমাদের যেই আমরা দেখো সকালে উঠি, রাত শেষ হয়, আবার সকাল হয়, এর মধ্যে কত কাজ, কত স্মৃতি, কত দুঃখ বেদনা সুখ, তাই না, এরকম হয়। সো এই বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো আমি এইগুলো তোমাদের একবারে এখান থেকে এর বাইরে আসবে না, আমি তোমাদের এখানে 10-11টা কোয়েশ্চেন বা 12-13টা কোয়েশ্চেন দিয়েছি, এর বাইরে আশা করি আসবে না, 100% কমন পড়বে এই কোয়েশ্চেনগুলো। সো তোমরা যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে, যারা হচ্ছে আমাদের আইস্কুল পেজে থাকবে, আমাদের আইস্কুল পেজে তোমরা পেয়ে যাবা, এবং আইস্কুল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা পাবা আমাদের আই এডুকেশনের তোমাদের একাডেমিক 9
10 জন্য আমাদের নতুন একটা প্রচেষ্টা তোমাদেরকে নিয়ে, যে তোমরা ইনশাল্লাহ A+ পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে, তোমাদের ভালো রেজাল্ট করার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে। এই ক্লাসগুলো তোমরা রেগুলার পাবা। অবশ্যই বন্ধুদেরকে জানিয়ে দিবা, শেয়ার করে দিবা। আশা করি তোমাদের সাথে আমরা অনেক ভালো একটা জার্নি শুরু করতে যাচ্ছি এবং তোমাদের স্বপ্ন পূরণের সারথি হিসেবে আমরা থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা PDF পেতে চাও অবশ্যই iSchool পেজে নক দিবে অথবা iSchool পেজে ডেসক্রিপশনে পেয়ে যাবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।